আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি ভালো আছি আল্লাহর মতে। নিশ্চয়ই তোমরাও ভালো আছো। কালকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করেছিলাম, সমন্বয় ও নিঃসরণ। তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়টা করতেছিলাম আমরা গতকালকে। এখানে আমরা উদ্ভিদের কিছু হরমোন পড়েছি, অক্সিন, জিবেরেলিন, ইথিলিন। তারপর হচ্ছে উদ্ভিদের কাণ্ডে যে বৃদ্ধিটা ঘটে সেটা হচ্ছে আলোমুখী, আর আর মূলে যে বৃদ্ধিটা ঘটে সেটা হচ্ছে আলো বিমুখী। এই কয়েকটা টপিক পড়েছিলাম আমরা গতকালকে, হরমোনের ব্যবহার করেছি। আর আজকে আমরা পড়বো হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রটা মূলত গতকালকে যেহেতু উদ্ভিদেরটা পড়েছি, আজকে আমরা স্নায়ুতন্ত্রটা দেখো। তোমরা ষষ্ঠ শ্রেণীতে পাঠ 4 ও 5 স্নায়ুতন্ত্র, তোমরা ষষ্ঠ শ্রেণীতে শ্রেণী বিন্যাস থেকে এককোষী ও বহুকোষী জীবের বৈশিষ্ট্য জেনেছ। বহুকোষী জীবের দেহে টিস্যু, অঙ্গ ও তন্ত্র ইত্যাদির ভিন্ন ভিন্ন গঠন পরিলক্ষিত হয়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পতঙ্গে ছড়িয়ে রয়েছে অগণিত কোষের বিচিত্র কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের সাথে যোগসূত্র রচনা করা এবং পরিবেশের সাথে সম্পর্ক রাখার জন্য জীবদেহে দ্রুত যোগাযোগ করার প্রয়োজন। মানে হচ্ছে কি, আমাদের সবগুলো অঙ্গই একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন ধরো আমি হাত তুললাম, তখন মানে তোমাকে যদি হাত তুলতে বলা হয় তখন আমি এইভাবে হাত তুলো তোমরা, তাই তো? মানে এই যে কারণ তুমি কেন হাতটা তুলছো, আমি যখন বললাম যে হাত তোলো, তার মানে হচ্ছে গিয়ে তুমি সেটা শুনতে পাইছো, তোমার কানের মাধ্যমে শুনেছো, তোমার মস্তিষ্ক তোমাকে বলেছে হাত তোলার জন্য, তাই তুমি হাত তুলেছো। এই তো, এই জন্য বলছে যে বিভিন্ন কর্মকাণ্ডে একটা একটার সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, যেমন কারো দুঃখে তোমার কান্না পায়, কারো খুশিতে তুমি খুশি হও, পরীক্ষা ভালো ফল করলে তুমি আনন্দিত হও। এই কাজগুলো ঘটে বিভিন্ন উদ্দীপকের কার্যকারিতার ফলে। দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা বহন করা, ডাক দিব লাইনটা, দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা বহন করা, দেখো আন্ডারলাইন করে দিচ্ছি, দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা, মানে একটা একটার সাথে সাহায্য করবে, এবং পরিবেশের সাথে সম্পর্ক রাখা স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। তাহলে প্রাণী দেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। স্নায়ুতন্ত্র কাকে বলে? ডাক দিব, প্রাণী দেহের যে তন্ত্র, আবার বলতেছি দেখো, প্রাণী দেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলী সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক। ডাক দাও। উন্নত মস্তিষ্কের কারণে মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে পরিগণিত হয়। মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, এরা নিউরন বা স্নায়ুকোষ নামে পরিচিত। তাহলে মস্তিষ্ক অসংখ্য কোষ দ্বারা গঠিত, এরা নিউরন বা স্নায়ুকোষ নামে পরিচিত। আসলে স্নায়ুকোষ বা নিউরন, স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী এককে স্নায়ুকোষ বা নিউরন বলে। ডাক দাও লাইনটা, নিউরন কাকে বলে? নিউরন মানব দেহের দীর্ঘতম কোষ। তাহলে মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? নিউরন। নিউরন দুটি অংশ নিয়ে গঠিত, যথা কোষদেহ এবং প্রলম্বিত অংশ। পাশের চিত্রটার দিকে তাকাও, এই যে কোষদেহ ইন্ডিকেট করা আছে, কিন্তু প্রলম্বিত অংশটা ইন্ডিকেট করা নেই। কারণ হচ্ছে প্রলম্বিত অংশকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, অ্যাক্সন এবং ডেনড্রন। এই যে নিচের অংশটাকে দেখো, এই যে এখান থেকে এই প্রদত্ত অংশটাকে বলা হয় অ্যাক্সন, লেখা আছে। আর ড্রনকে ডেনড্রাইট হিসেবে, এই যে দেখো শাখা যেগুলো, এগুলোকে বলা হয় ডেনড্রন। আর আরেকটা কথা হচ্ছে, চিত্রটা অবশ্যই আঁকতে হবে খাতায়, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর চিত্রটার ইন্ডিকেশনগুলো সব ডান দিকে হবে, তীর চিহ্ন দিয়ে ডান দিকে, তোমার হাতের এই যে এইদিকে হবে সবগুলো। আর সবগুলো ইন্ডিকেশন ডান দিকে অবশ্যই এভাবে করতে হবে, ঠিক আছে? বাম দিকে না, বাম দিকে ডান দিকে এইভাবে করবা না, সবগুলো ডান দিকে করবা। ওকে, এরপর আসো কোষদেহ। কোষদেহ নিউরনের প্রধান অংশ। কোষদেহ বিভিন্ন আকৃতির হয়, যেমন গোলাকার, ডিম্বাকার বা নক্ষত্রাকার। কোষদেহ কোষ আবরণী, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত। এই কোষে সেন্ট্রিওল থাকে না, তাই এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। যেমন আমাদের মস্তিষ্ক যদি সেন্ট্রিওল থাকতো,
তাহলে মস্তিষ্ক বিভাজিত হতে হতে এত বড় হয়ে যেত। তুমি বড় হচ্ছে, মস্তিষ্ক বড় হতো। এই জন্য এই কোষতে এখানে কোনো নিউরন মানে কোষটা হচ্ছে নিউরনের প্রধান অংশ, কিন্তু এখানে কোনো সেন্ট্রিওল থাকবে না। কি থাকবে? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত। প্রলম্বিত অংশ, কোষদেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ দুই প্রকার, অ্যাক্সন এবং ডেনড্রন। ম্যাডাম একটু আগেই বলে ফেলছি যে এই যে ডেনড্রনকে ডেনড্রাইট বলা হয়েছে, আর এটা অ্যাক্সন। অ্যাক্সন, কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে অ্যাক্সন বলে। তাহলে কোষদেহ তো উপরে মাথার মতো এই যে অংশটা, এটার থেকে লম্বা যে সুতার মতো অংশটা বের হয়েছে এটাকে বলা হবে অ্যাক্সন। অ্যাক্সনের যে প্রান্তে কোষদেহ থাকে তার বিপরীত প্রান্ত থেকে শাখা বের হয়। সাধারণত একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে। এই পুরোটা একটা নিউরন, হ্যাঁ, এই পুরো নিউরনে একটাই অ্যাক্সন আছে। ডেনড্রন, কোষদেহের চারদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে বলা হয় ডেনড্রন। এগুলো বেশি লম্বা হয় না। ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট বলে। এই যে দেখছো, ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট বলে। এর দ্বারা স্নায়ু তাড়না নিউরনের দেহের দিকে পরিবাহিত হয়। একটি স্নায়ুকোষের অ্যাক্সন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে সিনাপস বলে। ডাক দাও লাইনটা। এই যে দেখো, এখানে একটা পুরো স্নায়ুতন্ত্রের প্রবাহচ্যুত দেওয়া আছে। এই যে ছোট ছোট একটু খেয়াল করি, মাউসের দিকে খেয়াল করলেই তোমরা বুঝবা যে এই যে এটা হচ্ছে গিয়ে শুরু আর এইটা হচ্ছে শেষ। হ্যাঁ, একটা নিউরন, এরপরে এই নিউরনের সাথে আরেকটা নিউরন, এটা শুরু, এই যে শেষ। শেষ থেকে আবার আরেকটা নিউরনের শুরু আর শেষ, মানে একটার সাথে একটা সংযুক্ত। তাহলে একটু সংযুক্ত হওয়ার স্থানটা দেখি। এবার আসো, আমরা এই গোল অংশটা দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে গিয়ে কোষদেহ। কোষদেহ থেকে উৎপন্ন যে শাখা অংশটা, মাউসের দিকে তাকিয়ে থাকো, এইটা হচ্ছে অ্যাক্সন। এই অ্যাক্সন মানে অ্যাক্সনের দুইটা অংশ বলছে, একটা হচ্ছে গিয়ে প্রলম্বিত অংশ তো বলছেই। তাহলে দেখো, অ্যাক্সন এবং ডেনড্রাইটের এই যে দেখো, অ্যাক্সন হচ্ছে এইটা আর ডেনড্রাইট হচ্ছে ওটা। প্রলম্বিত অংশের দুইটা ভাগ, অ্যাক্সন আর ডেনড্রাইট মানে ডেনড্রন। এই যে দেখো, এটার দিকে তাকাও, এটা হচ্ছে গিয়ে ডেনড্রন আর এটা হবে অ্যাক্সনের শেষ প্রান্ত। দুটো যে জায়গায় মিলিত হয়েছে এই স্থানটাকে বলা হয় সিনাপস। আবার এই চিত্রটার দিকে তাকাও, একই রকম ভাবে একটা শুরু একটা শেষ, একটা শুরু একটা শেষ, এভাবে সেই সংযুক্ত হওয়ার স্থানকে সিনাপস বলে। এটা পরীক্ষায় আসে। সিনাপসের মাধ্যমে স্নায়ুতাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়। উদ্দীপনা পরিবহন করা, প্রাণীদেহের ভেতরের এবং বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করা, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা করা, বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া এবং পরিচালনা করা নিউরনের কাজ। তাহলে দেখো, নিউরনের কাজগুলো কী কী বলছে? উদ্দীপনা বহন করা, প্রাণীদেহের ভেতরে এবং বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করা, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা করা, বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া এবং পরিচালনা করা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একটা প্রবাহচিত্র দেখানো হয়েছে। এবার আসো, স্নায়ুতন্ত্রকে তিন ভাগে ভাগ করা হয়: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। পার্ট 6 ও 7, মস্তিষ্ক। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হলো মস্তিষ্ক ও মেরুরজ্জু। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এটা অবশ্যই ডাক দেব যে তিন ভাগে ভাগ করা হচ্ছে স্নায়ুতন্ত্রকে: কেন্দ্রীয়, প্রান্তীয় আর স্বয়ংক্রিয়। কেন্দ্রীয়কে দুইটা অংশ কেন্দ্রীয়র, একটা হচ্ছে মস্তিষ্ক, একটা হচ্ছে মেরুরজ্জু, মানে আমাদের পিঠের ঠিক মাঝ বরাবর যেই সেটা, এটাকে মেরুরজ্জু বলা হবে। মস্তিষ্ক হলো সমগ্র স্নায়ুতন্ত্রের চালক। ডাক দাও, সমগ্র স্নায়ুতন্ত্রের চালককে মস্তিষ্ক। মানুষের মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। কোথায় সুরক্ষিত থাকে মস্তিষ্ক? এটা আসে পরীক্ষায়। করটির মধ্যে, করটি মানে মাথার খুলি। আচ্ছা, মস্তিষ্ক মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত। মস্তিষ্ক পর্দা দ্বারা আবৃত, মেনিনজেস। ডাক দাও। মানুষের মস্তিষ্কের প্রধানত তিনটি অংশ: গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। অবশ্যই ডাক দেব। এবার আসো, গুরু মস্তিষ্ক। মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। উচ্চারণটা সুন্দর করে বলে দিচ্ছি, আবার খেয়াল করো বইতে। সেরিব্রাম।
এটি ডান ও বাম খণ্ডে বিভক্ত, মানে ডান আর বাম। এদের ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে। এখানে কিন্তু দেখো সেরিব্রাল হেমিস্ফিয়ার, যখন তুমি ডান খণ্ড বলবা তখন ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, যখন তুমি বাম খণ্ড বলবা তখন বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলবে। আচ্ছা, মানব মস্তিষ্কে সেরিব্রাল হেমিস্ফিয়ার অত্যন্ত উন্নত এবং সুগঠিত। এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্র দ্বারা সংযুক্ত। এর উপরিভাগ ঢেউতলা ও ধূসর বর্ণের। একটু ঢেউতলা, বাচ্চাদেরটা খেয়াল করবা, নিজেদেরটা আমাদেরটা বোঝা যাবে না, কিন্তু একটা ছোট বাচ্চাদেরটাই দেখবা যে একটু হইলেও ঢেউতলা থাকে মস্তিষ্কে। দেখতে ধূসর বর্ণের হওয়ায় একে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলে। গুরু মস্তিষ্কের অন্তঃস্তরে কেবল স্নায়ুতন্ত্র থাকে। স্নায়ুতন্ত্রের রং সাদা, তাই মস্তিষ্কের ভেতরের স্তরের নাম শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। শ্বেত পদার্থের ভেতর দিয়ে স্নায়ুতন্ত্র এক স্থান থেকে অন্য স্থানে যায়। ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যায়। এই স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেঁধে স্নায়ুকেন্দ্র সৃষ্টি করে। এগুলো বিশেষ বিশেষ কর্মকাণ্ড হিসেবে কাজ করে। দর্শন দেখা, শ্রবণ শোনা, ঘ্রাণ মানে ঘ্রাণ নেওয়া, চিন্তা চেতনা স্মৃতি জ্ঞান বুদ্ধি বিবেক, পেশি চালনা বলতে এই যে হাত ওঠানো নামানো। হ্যাঁ, ক্রিয়া কেন্দ্র গুরু মস্তিষ্কে অবস্থিত। গুরু মস্তিষ্ক মানে সেরিব্রামের নিচের অংশ হচ্ছে থ্যালামাস ও হাইপোথ্যালামাস। এগুলো ধূসর পদার্থের পুঞ্জ। ক্রোধ মানে রাগ, লজ্জা, গরম শীত, নিদ্রা, তাপ সংরক্ষণ এবং চলন এই অংশের কাজ। তাহলে আমরা গুরু মস্তিষ্ক সম্পর্কে পড়লাম। গুরু মস্তিষ্কটা পরীক্ষা অনেকবার আসছে যে গুরু মস্তিষ্ক, তোমাকে এরকম মস্তিষ্কের একটা ছবি দিবে। হ্যাঁ, ছবি দিয়ে তোমাকে বলবে যে এই যে দেখো উপরের অংশটাই গুরু মস্তিষ্ক, দেখতে পাচ্ছ? মধ্য মস্তিষ্ক মানে মাঝখানের অংশটা হবে। তাহলে তোমাকে যদি এখানে গুরু মস্তিষ্কের জায়গায় ইন্ডিকেট করে দিল এর বর্ণনা দাও, ঠিক আছে, তখন তোমাকে গুরু মস্তিষ্ক পুরোটা লিখতে হবে। আর গুরু মস্তিষ্কটাও ইম্পর্টেন্ট অনেক। এবার আসো মধ্য মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক এবং পন্সের মাঝে মধ্য মস্তিষ্ক অবস্থিত। মধ্য মস্তিষ্ক দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির সাথে সম্পর্কযুক্ত। দৃষ্টি আর শ্রবণ। আচ্ছা, এবার আসো পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের নিচে এবং পশ্চাতে অবস্থিত। পশ্চাতে মানে পেছনে, গুরু মস্তিষ্কের নিচে এবং পশ্চাতে। এই মস্তিষ্ক এটা গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট। গুরু মস্তিষ্ক আকারে দেখো বড়, কিন্তু লঘু মস্তিষ্কটা ছোট হবে আকারে। দেহের ভারসাম্য রক্ষা করা পশ্চাৎ বা লঘু মস্তিষ্কের প্রধান কাজ। এছাড়া লঘু মস্তিষ্ক বলা হয় লঘু মস্তিষ্ক কথা বলা ও চলাফেরা নিয়ন্ত্রণ করে। তাহলে কথা বলা আর চলাফেরা নিয়ন্ত্রণ করে কে? লঘু মস্তিষ্ক। আর গুরু মস্তিষ্ক হচ্ছে চিন্তা, আর মধ্য মস্তিষ্ক হচ্ছে তোমার শ্রবণ আর দৃষ্টি। আচ্ছা, এবার আসো পশ্চাৎ বা লঘু মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি সেরিবেলাম, দেখো এর আগে কিন্তু সেরিব্রাম পড়ছো, সেরিব্রাল পড়ছো, এটা হচ্ছে সেরিবেলাম। পন্স আর মেডুলা সুষমা শীর্ষক। বানানগুলো অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। চিত্রের দিকে তাকাও একটু, দেখো সেরিবেলাম দেখছো, এরপরে পন্স, এরপরে সুষমা কাণ্ড মানে সুষমা শীর্ষক, মেডুলা যেটাই বলো। সেরিবেলাম পন্সের বিপরীত দিকে অবস্থিত খণ্ডাংশটি হলো সেরিবেলাম। তাহলে পন্সের ঠিক বিপরীতে থাকবে হচ্ছে এই যে দেখো চিত্রের দিকে তাকাও, এটা যদি পন্স হয় এটার বিপরীতে সেরিবেলাম। এটা অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে। সেরিবেলাম ডান ও বাম দুই অংশে বিভক্ত। পন্স লঘু মস্তিষ্কের সামনে এবং পেছনে নিচে অবস্থিত। পন্সটা লঘু মস্তিষ্কের সামনে এবং পেছনে নিচে অবস্থিত, সামনে এবং নিচে অবস্থিত। একে মস্তিষ্কের যোজক বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট, কাকে মস্তিষ্কের যোজক বলা হয়? পন্সকে। এটা গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ককে সুষমা শীর্ষকের সাথে সংযোজিত করে। ঠিক আছে, এইবার আসো মেডুলা বা সুষমা শীর্ষক। এটা মস্তিষ্কের নিচের অংশ, একদম নিচের অংশ, দেখছো? সুষমা শীর্ষক পন্সের নিম্নভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত। মেরুরজ্জুর ঠিক আগ পর্যন্ত হবে এটা, মানে হচ্ছে যে এই যে পন্স, ধরো এটা পন্সের নিম্নভাগ থেকে এই যে এখান থেকে মেরুদণ্ড শুরু, মানে গলার পর থেকে এটা আমাদের মেরুদণ্ড এখান থেকে, ঠিক আছে? এটা
মস্তিষ্কের মেরুরজ্জুর সাথে সংযোজিত, এই জন্য সুষমা শীর্ষককে মস্তিষ্কের বোটা বলা হয়। তাহলে মস্তিষ্কের বোটা কাকে বলে? সুষমা শীর্ষককে মস্তিষ্কের বোটা বলা হয়। মস্তিষ্কের এই অংশ হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ ও শোষণ ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের এই গঠন ছবিটা বাসায় এঁকে ফেলবা, প্লাস হচ্ছে নিউরনের ছবি আঁকবা। তারপরে মস্তিষ্কের পুরো বর্ণনাটা অবশ্যই খাতায় লিখবা, নিউরনের বর্ণনাটাও খাতায় লিখবা। মানে আজকের পুরো টপিকটাই তোমাদেরকে বাড়ির কাজ করতে হবে। পুরো টপিকটা ছোট প্রশ্ন বাদ দিয়ে বড় প্রশ্ন একবারে, যে গরু মস্তিষ্ক বলতে কি বুঝো, অথবা হচ্ছে পন্স কি, এগুলো আসে পরীক্ষায়। ঠিক আছে, মস্তিষ্কের বোটা বলা হয় কাকে, এগুলো অবশ্যই তোমাকে পড়ে নিতে হবে। তাহলে আর হচ্ছে গিয়ে নিউরনের বর্ণনা তো মোস্ট ইম্পর্টেন্ট, এটা এর আগেই বলছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।